আমরা 27-এর ফ্রি ক্লাসটা হচ্ছে শুরু করছি উচ্চতর গণিত ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স ও নির্ণয় নিয়ে। এই চ্যাপ্টারটার ধারণাটা আমাদের হচ্ছে আগের কোনো ক্লাসে ছিল না। মানে 9-10 এর দিকে বলেন বা এর আগে কখনো কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে পড়ালেখা করি নাই। এই চ্যাপ্টারে অনেকগুলো ক্যালকুলেশন, অনেকগুলো নিয়ম বা বৈশিষ্ট্য বলেন, এগুলো আমরা আগে কোথাও অ্যাপ্লাই করে নাই হিসেবে স্বাভাবিক ক্যালকুলেশনের তুলনায় এগুলা একটু ভিন্ন, তবে কঠিন না। জিনিসগুলো সহজ, জিনিসগুলো মজার। এই ক্লাসটা অলরেডি হচ্ছে আমি অফলাইনে নিয়েছি, তবুও হচ্ছে আমি অনলাইনে রেকর্ড করে ক্লাসটা দিচ্ছি, কারণ অনেকেই ক্লাস মিস করছে বা অনেকের হচ্ছে এই ক্লাসের মানটা কিরকম সেটা জানানোর জন্য। এখানে পুরা ক্লাসে আমরা মূলত ম্যাট্রিক্স জিনিসটা কি, ম্যাট্রিক্স জিনিসটার বেসিকটা সম্পর্কে জানবো এবং হচ্ছে বেশ কয়েকটা প্রকারভেদ সম্পর্কে জানবো। তো প্রথমে যে কথাটা বলে রাখি সেটা হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এখানে দুইটা অনুশীলনী তোমাদের চ্যাপ্টার ওয়ানটার, দুইটা অনুশীলনী। প্রথম অনুশীলনীটা হচ্ছে ম্যাট্রিক্স কে নিয়ে, আর দ্বিতীয় অনুশীলনীটা নিয়ে হচ্ছে নির্ণায়ক। এখন এখানে চ্যাপ্টারের ওভারভিউটা হচ্ছে দেয়া আছে, আশা করি তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ওভারভিউতে ম্যাট্রিক্স এর প্রকারভেদ পর্যন্ত হচ্ছে আজকে আমরা পড়বো। এরপরে ট্রেস, মুখ্যকোণের যে ব্যাপার স্যাপার সেগুলো আমরা আজকে পড়ে ফেলবো। শুধুমাত্র বাকি যে অংশটা রয়ে যাবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণনটা। মানে এই যে অংশটা, এটা রয়ে যাবে প্রথম অনুশীলনের ক্ষেত্রে। আর এরপরে বাকি যা দেখতেছেন সেগুলো আমরা হচ্ছে দ্বিতীয় অনুশীলনীতে ইনশাল্লাহ করবো। এখন সর্বপ্রথম কথা হচ্ছে, ম্যাট্রিক্সে যাওয়ার আগে আমি যে জিনিসটা সম্পর্কে একটু হালকা পাতলা বলতে চাই সেটা হচ্ছে সেট। আমরা সবাই ক্লাস 9-10 হচ্ছে সেট সম্পর্কে কি পড়ালেখা করে আসছি না? এখন দেখেন সেটকে আমরা, ধরেন আমি এখানে একটা সেট নিয়ে কাজ কারবার করবো, আমি একটা সেট এখানে লিখি যে এ সেট লিখলাম, এবং এ সেটের আমি কি করলাম, তিনটা উপাদান নিলাম, 1 2 3, তিনটা উপাদান নিলাম। এখন এটা যে সেট, এটা সেটকে কিভাবে প্রকাশ করে? সেটকে প্রকাশ করে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিয়ে, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। আমি যদি এই একই সেট এটাকে নিয়ে একই উপাদানগুলো 1 2 3 কে নিলাম, কিন্তু যদি প্রকাশ করার সময় যদি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি প্রকাশ করি, তাহলে এটা কিন্তু কি হবে না, সেট হবে না, কিন্তু উপরেরটা আমার কি হবে, সেট হবে। তাইলে একটা সেটকে আমরা হচ্ছে দুইটা আলাদা ভাগে ভাগ করতে পারি। প্রথম যে জিনিসটা একটা সেট সম্পর্কে জানতে হবে সেগুলো হচ্ছে উপাদানকে সাজানো কিভাবে হয়। উপাদান সাজানো মানে আপনি উপাদানগুলোকে কিভাবে সাজাচ্ছেন। একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে এখানে 1 2 3 লিখলাম, এই উপাদানগুলাকে আমি আলাদা কিভাবে করছি, কমা দিয়ে না? তাহলে এখানে যদি আমার এই তিনটা উপাদানের জায়গায় যদি আরো 10টা উপাদান থাকতো, প্রত্যেকটা উপাদানকে আমি আলাদা আলাদা ভাবে কমা দিয়ে দিয়ে হচ্ছে লিখতাম। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আমি সেটটাকে কি দিয়ে প্রকাশ করতেছি। আমি যা কিছু তা কিছু মেনে, মানে যেমন ইচ্ছা তেমন করে হচ্ছে হচ্ছে এটা প্রকাশ করতে পারবো না। যেমনটা তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দিয়ে হচ্ছে আমি সেটকে প্রকাশ করতে পারবো না, আমাকে প্রকাশ করতে হবে কি দিয়ে, দ্বিতীয় বন্ধনী দিয়ে। তাহলে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট না? এবার আসলে হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে। ম্যাট্রিক্সও অনেকটা হচ্ছে সেটের মতোই, কিন্তু সেট না, তফাৎটা আছে অবশ্যই। এখন ম্যাট্রিক্স সম্পর্কে জানার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সারি। আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে কলাম। তাহলে ম্যাট্রিক্সের জন্য এই দুইটা জিনিস লাগবে, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম। এখন কথা হচ্ছে সারি কোন জিনিসটাকে বোঝাবে আর কলাম কোন জিনিসটাকে বোঝাবে। আমি একদম সহজ ভাষায় যদি বলি, সারি, মনে করো কোন একটা রেখা তুমি কল্পনা করতেছো হচ্ছে শুয়ে আছে, কিরকম আছে, শুয়ে আছে, এই যে, এই একটা রেখা, ঠিক আছে। এরপর মনে করেন আমি এখানে আরেকটা রেখা নিলাম, দুইটা রেখা নিলাম। এখানে এই যে দুইটা রেখা নিলাম না, এই দুইটা রেখা হচ্ছে সারি, এই দুইটা রেখা কি হবে, সারি হবে। ওকে, এবার মনে করেন আমি একটু চেঞ্জ করে অন্য আরো কিছু রেখা নিব, কিন্তু এগুলোকে এখন দাঁড় করাই দিলাম। এরকম তিনটা রেখা নিলাম, কয়টা রেখা নিলাম, তিনটা রেখা নিলাম। তো আমরা এখান থেকে বলতে পারবো এই যে লাল রেখা যেগুলো দেখতেছেন, যেগুলো শুয়ে আছে, এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে কি, সারি। আর যেগুলো দাঁড়ায় আছে সেগুলো হচ্ছে কলাম। তাহলে এগুলো হচ্ছে আমার সারি, আর যেগুলো দাঁড়ায় আছে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা সারি জিনিসটা কি, কলাম জিনিসটা কি সেটা বুঝতে পারছি। এখন কথা হচ্ছে এই সারি এবং এই কলাম বা এই যে রেখাটা শুয়ে আছে, এই যে রেখাটা দাঁড়ায় আছে, এইগুলো দিয়ে আমি করবোটা কি? মূলত এটা তোমাদেরকে সহজে বোঝানোর জন্যই এভাবে লিখছি, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপার যেটা সেটা হচ্ছে উপাদানকে আমরা সারি এবং কলাম আকারে কিভাবে সাজাচ্ছি। তাহলে দেখেন আমি কিছু উপাদান নিই, ওকে। দেখেন এ, বি, সি, এরপর নিলাম হচ্ছে ডি,
ই, এরপর হচ্ছে এফ। এখন দেখেন, আমি এগুলো কিছু উপাদান নিলাম, কিছু ডাটা নিলাম। কয়টা ডাটা নিলাম, কয়টা উপাদান নিলাম? 6টা উপাদান নিলাম। দেখেন তো, সেটে যখন আমরা উপাদান নিছি তখন আমরা কমা দিয়ে সাজাইছিলাম, কিন্তু যখন আমরা ম্যাট্রিক্স উপাদানগুলো নিচ্ছি তখন কিন্তু আমরা কমা দিয়ে সাজাচ্ছি না। আমরা কি করতেছি, এ যদি একটা উপাদান হয়, বি যদি আরেকটা উপাদান হয়, তাদের মাঝখানে একটা গ্যাপ রাখতেছি। মানে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে উপাদানগুলোর মাঝখানে কি থাকবে, যে গ্যাপ থাকবে বা স্পেস থাকবে। আর সেটার ক্ষেত্রে কিভাবে থাকতো, কমা আকারে থাকতো। এবার কথা হচ্ছে, এখানে এই ম্যাট্রিক্সটাকে আমরা সারি আকারে কিভাবে সাজালাম সেটা একটু করে বুঝতে হবে। সারি আকারে দেখেন কিভাবে সাজাইছি। আমরা যদি এখন লেটার গুলোর মধ্যে যদি একটা রেখা সংযোগ করি, তাহলে দেখেন একটা রেখা আঁকতে পারছি, দুইটা রেখা আঁকতে পারছি। তাহলে শুয়ে থাকে এমন রেখা আঁকতে পারছি দুইটা। তার মানে এই ম্যাট্রিক্সটার সারি হচ্ছে 2। সারি হচ্ছে কত? 2। তো করে আমরা সেটা লিখে ফেলি। আচ্ছা, তাইলে এখানে আমরা সারি পেলাম কয়টা? 2টা। এখানে সারি সংখ্যা কত? সারি সংখ্যা হচ্ছে 2। এইবার আমরা যদি দেখি যে দাঁড় কারণও হচ্ছে রেখা কয়টা আঁকতে পারতেছি, তাহলে একটু খেয়াল করো তো। দাঁড় কারণও রেখা, এদের মধ্যে একটা আঁকা যাবে, বি আর ই এর মধ্যে একটা আঁকা যাবে, ঠিক আছে। এরপর হচ্ছে সি আর এফ এর মধ্যে একটা আঁকা যাবে। তাহলে দাঁড় কারণের রেখা কয়টা পাইছি? 3টা পাইছি। তাহলে আমার কথা হলো, আমার কলাম সংখ্যা তাইলে কয়টা হবে? তাহলে আমার কলাম সংখ্যা হবে কত? 3। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে, ম্যাট্রিক্স এর ক্ষেত্রে সারি এবং কলামটাতে আমরা মূলত উপাদানগুলোকে সাজায় রাখি। কিভাবে রাখি? সারি এবং কলাম আকারে সাজায় রাখি। তাইলে তো এটা তো বুঝতে পারছেন হচ্ছে আপনি কিভাবে সাজাচ্ছেন। ঠিক যেমনটা আমরা দেখছি হচ্ছে সেটে কমা আকারে সাজাচ্ছি। বুঝতে পারছেন? এইবার আমরা দেখবো হচ্ছে যে একটা ম্যাট্রিক্স কে প্রকাশ কিভাবে করে। কি করে একটা ম্যাট্রিক্স কে প্রকাশ কিভাবে করে দেখেন। একটা ম্যাট্রিক্স কে প্রকাশ করার টোটাল 3টা নিয়ম আছে। টোটাল কয়টা নিয়ম আছে? 3টা নিয়ম। তাহলে আমরা এখানে লিখি যে প্রকাশ, ম্যাট্রিক্স কে প্রকাশ। তো 3টা নিয়মগুলা কি কি? প্রথম যে নিয়ম সেটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। প্রথম যে নিয়ম সেটা কি? থার্ড ব্র্যাকেট ইউজ করবো। হাই হাই, এটা তো বেশি লম্বা। দেখেন, প্রথম যে নিয়ম সেটা হচ্ছে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করবো। দ্বিতীয় যে নিয়মটা হইতে পারে সেটা হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করবো। তৃতীয় আরেকটা নিয়ম আছে, সেটা হচ্ছে ডাবল বার বলতে পারেন আপনি। এদিকে 2টা বার থাকবে, এই পাশে 2টা বার। ঠিক আছে, বুঝতে পারছেন? এভাবে। তাহলে এখন দেখেন, ম্যাট্রিক্স কে প্রকাশ করার কয়টা নিয়ম? 3টা নিয়ম। আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতে পারি, আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারি, আমরা ডাবল বার ইউজ ইউজ করতে পারি। এবার আমি এখানে কিছু এক্সাম্পল হিসেবে হচ্ছে দিয়ে দিই। মনে করেন হচ্ছে আমি বললাম যে এখানে শুধু আছে হচ্ছে এ আর বি, এটা একটা ম্যাট্রিক্স। আবার 2 নাম্বারটাতে হচ্ছে আমি ভিন্ন একটু চেঞ্জ করে দিই। মনে করেন এখানে দিলাম 1 2, তারপর হচ্ছে 3 4। এরপর মনে করেন ডাবল বারের ক্ষেত্রে একটু চেঞ্জ করে দিই, মনে করেন দিলাম 4 5, এরপর দিলাম হচ্ছে 7। ঠিক আছে, মাথায় ঢুকছে? এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে দেখি বলেন তো, এই প্রথমটাতে সারি কয়টা, তাহলে দেখেন তো আপনি সারি কয়টা খুঁজে পাচ্ছেন কিনা। দেখেন, সারি একটা। সারি কয়টা? একটা। তাহলে কলাম কয়টা? দেখেন এরকম রেখা কয়টা আঁকতে পারতেছেন? 2টা। তাহলে আমি এই ক্ষেত্রে সারি একটা, কলাম 2টা। দেখি এর পরবর্তীটাকে ট্রাই করি। এখানে সারি কয়টা হচ্ছে? এখানে সারি হচ্ছে 2টা। তাহলে দেখেন তো কলাম কয়টা হয়, তাহলে কলামও কয়টা হচ্ছে? 2টা হচ্ছে। যতটা রেখা আপনি আঁকতে পারবেন। এরপর দেখেন এখানে সারি কয়টা হবে, এরকম রেখা কয়টা আঁকা যায়? একটা, 2টা, তারপর 3টা। ঠিক আছে। এবার দেখেন তো, খারাপ ভাবে রেখা কয়টা আঁকতে পারতেছেন? একটা। তার মানে শেষেরটার ক্ষেত্রে সারি হচ্ছে 3টা, কলাম হচ্ছে একটা। আশা করি এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, যে সারি কয়টা, কলাম কয়টা, এই সকল ব্যাপার স্যাপার। ঠিক আছে। আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারেন, সারি এবং কলামের সংখ্যা যদি বুঝতে পারেন, তাইলে আপনারা মাত্রা বা ক্রম জিনিসটাকে হচ্ছে বুঝতে পারবেন। এখন কত হচ্ছে মাত্রা বা ক্রম, 2টা নামের যে কোনো একটা উল্লেখ থাকতে পারে, সেজন্য আমি 2টাই লিখে দিয়েছি। তোমাকে যদি কখনো বলে যে কোনো একটা ম্যাট্রিক্স এর মাত্রা বা ক্রম বের করো, এর মানে হলো মূলত সারি সংখ্যাটা লাগবে বাই কলাম সংখ্যাটা লাগবে। ঠিক আছে, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। এটাকে লেখার সময় আমরা আসলে গুণ চিহ্ন দিয়ে লিখি, বাট আমরা কখনো এভাবে বলবো না যে সারি সংখ্যা ইনটু কলাম সংখ্যা। এভাবে পড়বো না, আমরা পড়বো কিভাবে? সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। ওই যে আমরা বলি না দৈর্ঘ্য বাই প্রস্থ বলি। ঠিক আছে, তো ওই রকম সিস্টেম হচ্ছে সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। ওকে। এবার আমি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আশা করি বেটার বুঝবেন। মনে করেন আমি একটা এ ম্যাট্রিক্স নিচ্ছি, নিয়ে আমি এই এ ম্যাট্রিক্স এর ক্ষেত্রে লিখলাম হচ্ছে 4 3
2 0। এরপর লিখলাম হচ্ছে মনে করেন হচ্ছে 2 1 3 7। এবার এটাকে ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে হবে, তাহলে আমি থার্ড ব্র্যাকেট দিলাম। আমি যে কোনোটা ব্যবহার করতে পারবো, এটা আমার ইচ্ছার উপর, তবে সবচেয়ে বহুল ব্যবহৃত হচ্ছে থার্ড ব্র্যাকেট। দেখি বলেন তো, এই যে ম্যাট্রিক্সটা আমি লিখলাম, এটার মাত্রা যদি আমাকে বের করতে বলে, তাহলে আমার মাত্রাটা কত হবে? তাহলে দেখি বলেন, এই ক্ষেত্রে আপনার সারি কয়টা? একটা। তারপর কলাম কয়টা আপনার? সরি, সারি কয়টা? দুইটা। তাহলে আমার প্রথমে কি লিখবো? সারি সংখ্যাটা লিখবো। প্রথমে কি লিখবো? সারি সংখ্যা। তাহলে আমার সারি সংখ্যা হচ্ছে 2 বাই। এবার আমরা কলাম সংখ্যা বের করবো। তাহলে দেখি বলুন তো, কলাম কয়টা আসতে পারতেছে? একটা। এরপর কি? দুইটা। এরপর কি? তিনটা। এরপর চারটা। ঠিক আছে, কলাম পাচ্ছে আমি কয়টা? চারটা। তাহলে আমি কি বলতে পারবো যে এই যে ম্যাট্রিক্সটা, সেটার মাত্রা কত? সেটার মাত্রা হচ্ছে 2/4। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত আমরা কি কি পড়লাম? প্রথমে যেটা বললাম সেটা হচ্ছে ম্যাট্রিক্স জিনিসটা মূলত কি। ম্যাট্রিক্স জিনিসটা হলো সারি এবং কলাম আকারে কিছু উপাদানকে সাজানো। ম্যাট্রিক্সটাকে কিভাবে প্রকাশ করে? তিন ভাবে প্রকাশ করে: থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল বার। এরপর আমরা যেটা দেখলাম সেটা কি, মাত্রা বা ক্রম জিনিসটা কি। মাত্রা বা ক্রম হচ্ছে কি সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। আচ্ছা, এই এতটুকু যেহেতু আসলে চলে আসছে, তাহলে আমি ছোট্ট করে আরেকটা ব্যাপার বলে দিই। আমরা আসলে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে যদি মাত্রা বা ক্রমটা প্রকাশ করতে চাই, সেটা আসলে ম্যাট্রিক্স এর ঠিক ডান পাশে নিচে করে প্রকাশ করা যায়। যেমন এই যে আপনার এ ম্যাট্রিক্স এর মাত্রা আপনি বের করছেন, সেটা কত বের করছেন? 2/4 না? সেটা আপনি এভাবে নিচে প্রকাশ করতে পারবেন 2/4। তাহলে দেখি বলুন তো, ওই যে উপরে প্রকাশ করছেন, যে সেখানে প্রত্যেকটাকে এখন প্রকাশ করেন, এটার মাত্রা কত হবে তাহলে? 1/2। দেখি এর পরেরটার মাত্রা কত হবে? 2/2। দেখি বলুন তো, এর পরেরটা মাত্রা কত হবে? 3/1। এগুলো সবগুলোই হচ্ছে কি এক্স এর মাত্রা। কথা আশা করি মাথায় ঢুকছে। ক্লিয়ার এতটুকু? আচ্ছা, এবার আসি একটা হচ্ছে আহ মানে আপনার ভুল কনসেপশন বলতে পারেন, বা অনেকে ভুল ভাবে পড়াই ফেলে ওই ক্ষেত্রে। তো অনেকেই বলে যে a matrix is a rectangular array. A matrix is a rectangular array. তো রেক্ট্যাঙ্গুলার মানে কি বোঝায়? আয়তক্ষেত্র বোঝায় না? অ্যারে জিনিসটা হয়তো বা আপনারা এখনো বুঝবেন না, বাট ইনশাল্লাহ আপনারা যখন আইসিটি পড়বেন, সি প্রোগ্রামিং এ আমি এটা ভালো করেই পড়াবো। বাট আপাতত এতটুকু মাথায় রাখেন, অ্যারে হচ্ছে এমন একটা বিষয় যেখানে হচ্ছে অনেকগুলো ডাটাকে একসাথে রাখা হয়। ঠিক যেমনটা আপনারা এখানে দেখতেছেন, ম্যাট্রিক্সে অনেকগুলো ডাটা বা উপাদানকে একসাথে রাখা হচ্ছে, তাই না? তো ওইখানে ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এখানে যে উল্লেখ করছে যে রেক্ট্যাঙ্গুলার অ্যারে মানে আয়ত একটা বিন্যাস, উপাদানগুলোকে রাখা হবে একটা আয়ত বিন্যাসে। আয়ত বিন্যাস মানে কি? আয়তক্ষেত্র তো আমরা চিনি, তাই না? আয়তক্ষেত্র চিনি। এখন কথা হচ্ছে, জিনিসটাতে ভুল কোথায়? ভুল অ্যাকচুয়ালি হচ্ছে আয়ত। দেখেন একটা 1 2 3 4, এরপর মনে করেন 5 6 7 8। সরি, 7 নিলাম। নেওয়ার পর আমার কথা হলো, এটা কি একটা ম্যাট্রিক্স? অবশ্যই এটা একটা ম্যাট্রিক্স। এটার মাত্রা কত? এটার মাত্রা হবে 2/4। আশা করি এতক্ষণে এটা বুঝে গেছেন। এখন এটা একটা আয়তক্ষেত্র। এখন কারো যদি কোশ্চেন থাকে যে ভাই এটা আয়তক্ষেত্র কেমনে, আপনি একটা জিনিস খেয়াল করেন তো, আপনারা যখন আয়তক্ষেত্র শিখছেন ছোটবেলায়, কিভাবে শিখছেন? আমরা জানি আয়তক্ষেত্রে বিপরীত যে বাহুগুলা সেগুলো পরস্পরকে হয়, সমান্তরাল হয়। মানে ব্যাপারটা অনেকটা এইরকম। ঠিক আছে, দেখেন এইটা আর এটা। ওকে, এখন এখানে এই দুইটা রেখা পরস্পর সমান এবং সমান্তরাল, আর এই দুইটা রেখা পরস্পর সমান এবং সমান্তরাল। দেখতে অনেকটা ইটের মতো না? ইট কিরকম হয়? একদিক দিয়ে লম্বা, আরেক দিক দিয়ে হচ্ছে একটু চ্যাপ্টা টাইপের, হয় না? তো এই যে আমি ম্যাট্রিক্স যেটা এখানে আঁকলাম, সেটাও দেখতে কি ওই রকম মনে হয় না আপনার? দেখেন তো, আমি যদি সকল উপাদানকে এভাবে একটু কানেক্ট করে দিই, তাহলে দেখতে এটা কি ইটের মতো হয়ে গেছে না? তার মানে এটা একটা কি আয়তক্ষেত্র না? এটা অবশ্যই একটা আয়তক্ষেত্র। এখন কত হচ্ছে, এই আয়তক্ষেত্র কথাটা ঠিক, আমি সেটার সাথে রাজি আছি। কিন্তু আমি একটা জিনিসে রাজি নাই, সেটা হচ্ছে শুধু আয়তক্ষেত্র হইতে পারবে না। আয়তক্ষেত্র ছাড়াও ভিন্ন অনেক কিছু হইতে পারে। কিরকম? ভিন্ন অনেক কিছু না, একটাই হইতে পারে, সেটা হচ্ছে বর্গাকার। কিরকম? বর্গাকার। মনে করেন আপনি কোন একটা ম্যাট্রিক্স কে লিখছেন 2 4 5 7, দেন আপনি হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে প্রকাশ করছেন। এইটার মাত্রা কত হবে? 2/2। ঠিক আছে, এখন আপনি খেয়াল করে দেখেন তো, এইটাতে যদি আপনি আপনার উপাদানগুলোকে কানেক্ট করেন, তাইলে এটা কি একটা বর্গক্ষেত্র হয়ে গেছে না? তার মানে কোন একটা ম্যাট্রিক্স আয়ত বিন্যাস হইতে পারে, আবার বর্গের বিন্যাস হইতে পারে। তো মাথায় রাখবেন, শুধু আয়ত বিন্যাস হয় না, আয়ত বিন্যাসের সাথে সাথে বর্গ বিন্যাসও কিন্তু হয়। ঠিক আছে,
তো আপনাদেরকে যদি কখনো ম্যাট্রিক্স কাকে বলে জিজ্ঞেস করে, তাহলে আপনারা কি লিখবেন? আপনারা লিখবেন হচ্ছে সারি ও কলাম দ্বারা বিভিন্ন উপাদান বা যুক্তি বা এলিমেন্ট বা ডাটাকে আয়ত বা বর্গাকারে বিন্যস্ত করার প্রক্রিয়াকে ম্যাট্রিক্স বলে। কাকে বলে এটা যেহেতু বড়, আমি এখানে লিখতেছি না, আমি বলছি তো আপনি একটু কষ্ট করে লিখে নিন। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমি কি বলছি? আমি বলছি হচ্ছে উপাদান। আমি বলছি কি? উপাদান। এর পাশাপাশি আরো বেশ কয়েকটা ব্যাপার বলছি। আমি বলছি উপাদান, এর পাশে আরেকটা কথা বলছি না, সেটা কি? যুক্তি। সেটা কি বললাম? যুক্তি। এর পাশে আরেকটা কথা বললাম যে এলিমেন্ট। এর কাছাকাছি আরেকটা বললাম হচ্ছে ডাটা। তো এখানের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, বা যেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আপনার বিভিন্ন কোয়েশ্চেনে দেখি, সেটা হচ্ছে যুক্তি কথাটায় বা যুক্তি শব্দটাই সবচেয়ে বেশি উল্লেখ থাকে। যে তোমাকে জিজ্ঞেস করবে, দেখি অমুক ম্যাট্রিক্স এর হচ্ছে অমুক পজিশনে যুক্তিটা কত। ঠিক আছে, তখন হচ্ছে মাথায় রাখবেন যুক্তি মানে আসলে এই যে যেমন উপরের ম্যাট্রিক্স গুলোতে 2 4 5 7 এগুলো যুক্তি, 1 2 3 4 5 6 7 5 এগুলো সবগুলো হচ্ছে কি যুক্তি। এই একটা নামে ডাকা হয় আর কি, এতটুকুই। তাহলে আমরা আলহামদুলিল্লাহ যা পড়ছি, আমরা ম্যাট্রিক্স কাকে বলে এখন জানি, আমরা সারি কলাম কি জানি, আমরা ম্যাট্রিক্স কে প্রকাশ করে কিভাবে সেটা জানি, আমরা ম্যাট্রিক্স এর মাত্রা বের করতে জানি, অনেক কিছু করছি আলহামদুলিল্লাহ। এইবার আমরা আরেকটু আসি আমাদের শীটে। দেখেন, আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ম্যাট্রিক্স এর প্রকারভেদ। এই জিনিসগুলো আমরা পড়ে ফেলছি, যে ম্যাট্রিক্স কাকে বলে পড়ে ফেলছি, তারপর হচ্ছে ম্যাট্রিক্স এর ক্রম বা মাত্রা পড়ে ফেলছি। ঠিক আছে, এবার আমরা আসি হচ্ছে ম্যাট্রিক্স এর প্রকারভেদে, একটু মনোযোগ দিব সবাই। ঠিক আছে, দেখেন, ম্যাট্রিক্স এর প্রকারভেদ আমরা এখানে 23টা মতো দিছি, 23টা প্রকারভেদ। কিন্তু ম্যাট্রিক্স এর প্রকারভেদ 23টা প্রকারভেদেই শেষ না, এর চেয়ে আরো বেশি আছে। বাট আমরা মোটামুটি গুছাই, যেগুলো অ্যাডমিশনে কিংবা একাডেমিকে সবচেয়ে বেশি পরিমাণে আছে, এগুলো এখানে হচ্ছে আমরা তুলে ধরছি আর কি। দেখেন, সর্বপ্রথম যেটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। সেটা কি? সারি ম্যাট্রিক্স। আমি একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আপনাদেরকে বুঝাই সারি ম্যাট্রিক্স দেখতে কিরকম হবে। ধরেন এই একটা ম্যাট্রিক্স যেটার উপাদান হচ্ছে 1 2, এরপর কত? 3। দেখি বলুন তো এটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 1/3। মাথায় রাখবেন, কোন একটা ম্যাট্রিক্স এর সারি সংখ্যা যদি এক হয়, সারি সংখ্যা যদি কি হয়? এক, এই যে এখানে কথাটা লিখে দিয়ে আছে, সারি সংখ্যা যদি এক হয় তাহলে সেটাকে আমরা বলবো কি? সারি ম্যাট্রিক্স। কথা বুঝতে পারছেন? যদি আপনি সারি ম্যাট্রিক্স বুঝেন, তাহলে আপনি কি কলাম ম্যাট্রিক্স বুঝতে পারতেছেন? দেখেন, কলাম সংখ্যা কয়টা? একটা। কলাম সংখ্যা কয়টা? একটা। আচ্ছা, এটা যদি আমি একটা এক্সাম্পল দিই, তাহলে দেখি বলুন তো কিরকম হবে। দেখেন আমি এক্সাম্পলটা দিই। মনে করেন বি একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে আপনার 3 4, এরপর কত? 5। এইটা হচ্ছে আমার একটা কলাম ম্যাট্রিক্স। এটা আমার একটা কি? কলাম ম্যাট্রিক্স। দেখি এটার মাত্রা কত, দেখি আপনি বলেন তো কত হবে? 3/1। 3/1 এই দিয়ে লেখা যাচ্ছে না, সমস্যা নেই। তাহলে সারি যদি একটা হয় তাহলে সারি ম্যাট্রিক্স, কলাম যদি একটা হয় তাহলে কি হবে? অবশ্যই কলাম ম্যাট্রিক্স। আশা করি এই দুইটা সিম্পল জিনিস হচ্ছে আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, মাথায় ঢুকছে? আচ্ছা, কাউকে যদি আমি এখন কোয়েশ্চেন করি যে ভাইয়া ঠিক আছে, তুমি তো সারি ম্যাট্রিক্স বুঝতে পারছো, তুমি তো কলাম ম্যাট্রিক্সও বুঝতে পারছো, দেখি আমাকে বলো তো যে এটা সারি ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স পড়বে কিনা। আমি যদি এভাবে লিখি 2 3 4, দেখি বলুন তো এটা কি সারি ম্যাট্রিক্স হবে? হবে না, কারণ এখানে সারি দুইটা। সারি ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে সারি একটাই থাকতে হবে, তাহলে এটা সারি ম্যাট্রিক্স হবে না। মানে এটা কি হবে না? কলাম ম্যাট্রিক্সও হবে না। কথা মাথায় ঢুকছে? পারবেন? আচ্ছা, দেখি আসেন এর পরবর্তী আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখি। দেখেন, এর পরবর্তী যেটা সেটা হচ্ছে কি? আয়তাকার ম্যাট্রিক্স। এই কিছুক্ষণ আগে আমরা কিন্তু আয়তাকার ম্যাট্রিক্স করছি। ওকে, এখন আমি আয়তাকার ম্যাট্রিক্সটাকে হচ্ছে আরেকটু ডিপে গিয়ে হচ্ছে একটু বোঝানোর ট্রাই করবো। ঠিক আছে, ওকে আসেন। মনে করেন আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম। হ্যাঁ, এ ম্যাট্রিক্স নিলাম। নিলাম হচ্ছে 1 2 3 4 5 6 7 8। নিলাম একটা। দেখি বলেন তো এটা কি একটা আয়তাকার ম্যাট্রিক্স হবে? অবশ্যই হবে। আপনার মাথায় আসতেছে যে ভাই আমরা এই যে কানেক্ট করে দিলাম, আমি আয়তাকার ম্যাট্রিক্স পাই গেলাম, রাইট? এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। দেখি বলুন তো এটার মাত্রাটা কত? এটার মাত্রাটা হচ্ছে 2/4। ক্লিয়ার? এখন আমি একটা জিনিস আপনাদেরকে বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, দেখেন, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স। আর একটা শেপ এখানে, এটা একটা আয়তন।
এটা একটা কি আয়ত। আচ্ছা, এই জিনিসটা আমি যদি এভাবে না রেখে একটু যদি এভাবে করে দিই, মানে জিনিসটা অনেকটা শুয়ে আছে, আমি দাঁড় করাই দিছি, তখনও কি সেটা আয়ত না? এই দুইটার মধ্যে কি পরিচয়ে কোনো পার্থক্য আসবে? এই দুইটার মধ্যে পরিচয়ে কি কোনো পার্থক্য আসবে? এটা এবং এটার মধ্যে কি পরিচয়ে কোনো পার্থক্য আসবে? কোনো পার্থক্য আসবে না, দুইটাই কি আয়ত। এটাও আয়ত, এরপরে এখানে যেটা আসছে সেটাও কি হবে আয়ত। মূলত আমি যেটা বুঝাতে চাচ্ছি, এই যে আমি এ ম্যাট্রিক্সটা লিখলাম যেটা মাত্রা 2/4, সেটা একটা আয়ত ম্যাট্রিক্স। কিন্তু একই জিনিসটাকে আমি যদি বি ম্যাট্রিক্সে এইভাবে লিখি, 1, 5, 2, 6, 3, 7, 4, 8, এখনো কি এটা আয়ত ম্যাট্রিক্স? অবশ্যই এটা এখনো কি আয়ত ম্যাট্রিক্স। মানে আয়তের যে ব্যাপারটা, সেটার মাত্রাটা এখানে আবার কোথায় গেল, 4/2। আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, দেখেন, এই এ ম্যাট্রিক্সে মাত্রাতে কলামের সংখ্যাটা বেশি, কিন্তু বি ম্যাট্রিক্সটাতে সারির সংখ্যাটা বেশি। তার মানে আয়তটা যদি শুয়ে থাকে তাহলে তখন কলামের সংখ্যাটা বেশি হয়, আবার আয়তটা যদি দাঁড়ায় থাকে তখন সারির সংখ্যাটা বেশি হয়। তার মানে আয়ত এমন একটা জিনিস যেখানে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কলামের সংখ্যাটা বেশি হয়, কিছু ক্ষেত্রে দেখা যায় যে সারির সংখ্যাটা বেশি হয়। তাহলে এক্ষেত্রে আমি আয়তটা কিভাবে মাথায় রাখবো? আমি কি এভাবে মাথায় রাখতে পারি না? দেখেন তো, দুইটা ক্ষেত্রেই সারির সংখ্যা আর কলাম সংখ্যা কি একই হচ্ছে? একই হচ্ছে না। তার মানে আমরা জিনিসটা এমন ভাবে মাথায় রাখবো যে আয়ত ম্যাট্রিক্স মানে কি আসলে সারির সংখ্যা নট ইকুয়াল টু কলাম সংখ্যা। তার মানে সারির সংখ্যা আর কলাম সংখ্যা যদি একই না হয়, সেক্ষেত্রে আমাদের সেই ম্যাট্রিক্সটা কি হবে, আয়তকার ম্যাট্রিক্স হবে। এভাবে হচ্ছে জিনিসটা আমরা কি রাখবো, মাথায় রাখবো। এরপরে দেখেন আমাদের আসছে হচ্ছে আনুভূমিক ম্যাট্রিক্স আর উলম্ব ম্যাট্রিক্স। এই আনুভূমিক ম্যাট্রিক্স আর উলম্ব ম্যাট্রিক্সটা মূলত আয়তকার ম্যাট্রিক্সেরই হচ্ছে অংশ। বুঝতে পারছেন? এই যে আমি আপনাদেরকে এখন একটা এক্সাম্পল দেখাচ্ছি না, দেখেন, এটা একটা আয়ত, বি ম্যাট্রিক্স যেটা আছে সেটাও একটা আয়ত, কিন্তু একটাতে কলাম সংখ্যা বেশি, একটাতে কি সারি সংখ্যা বেশি। দুইটাই আয়ত, কিন্তু আয়তের আবার দুইটা ভাগ আছে। আয়ত ম্যাট্রিক্সের আবার কয়টা ভাগ আছে? দুইটা ভাগ আছে। একটা হচ্ছে আনুভূমিক আর একটা কি উলম্ব। দেখেন, যেটাতে কলাম সংখ্যা বেশি হবে, আমরা এখানে লিখে দিচ্ছি, যেটাতে কলাম সংখ্যাটা কি হবে, বেশি হবে, এই যে গ্রেটার দেন, বেশি হবে কার তুলনায় বেশি, সারির তুলনায় বেশি, সেটা হবে আনুভূমিক। আর যেটাতে সারি সংখ্যাটা কি হবে, মানে আপনার এই সারি, এটা কি লিখছে, এটা ভুল লিখছে এখানে। এটা একটু ভুল হয়েছে, এটা লেস দেন, না এটা গ্রেটার দেন হবে। সারি সংখ্যা গ্রেটার দেন কলাম সংখ্যা হবে, সেটা হবে কি উলম্ব। এটা আপনারা একটু চেঞ্জ করে দিবেন শীটে। ঠিক আছে, এটা কি গ্রেটার দেন করে দিবেন। ঠিক আছে, সারি সংখ্যাটা যদি কি হয়, বড় হয় কলাম সংখ্যার তুলনায়, সেটা তখন আমাদের কি হবে, অবশ্যই অবশ্যই উলম্ব ম্যাট্রিক্স মাথায় থাকবে। ক্লিয়ার? তাহলে এখন পর্যন্ত আপনারা পাঁচটা পড়ে ফেলছেন। সারি ম্যাট্রিক্সে সারি একটা, কলাম ম্যাট্রিক্সে কলাম একটা, আয়তাকার ম্যাট্রিক্সে সারি সংখ্যা আর কলাম সংখ্যা সেম হয় না, আনুভূমিক ম্যাট্রিক্সে কলাম সংখ্যা বেশি হয়, ঠিক আছে, উলম্ব ম্যাট্রিক্সে সারি সংখ্যা বেশি হয়। এইবার আমরা একটা ব্যাপার করবো, সেটা হচ্ছে কি উপ ম্যাট্রিক্স। উপ ম্যাট্রিক্স, আচ্ছা আপনারা ছোটবেলায় আপনারা কি পড়ছেন না যে উপসেট পড়ছেন না? উপসেট, দেখি ওইটা দিয়ে আমরা একটু আপনাদেরকে শেখানোর ট্রাই করি তো। দেখেন, আমি যদি বলি আপনার কাছে একটা সেট আছে এ, এবং এটার ভিতর উপাদান হচ্ছে 1, 2, 3, 4, কত, 5। এখন আমি কি করলাম যে বি একটা সেট বানাতে চাচ্ছি, এখান থেকে কিছু উপাদান নিয়ে জাস্ট আমি 1 আর 2 নিলাম। তাহলে আমি কি বলতে পারবো, বিটা হচ্ছে সাবসেট অফ এ। বিটা হচ্ছে সাবসেট অফ এ, তার মানে কি বি সেটে যে উপাদানগুলো আছে সেগুলো আমি কার থেকে নিছি, এ থেকে নিছি, সেজন্য বি কে আমরা কার উপসেট বলতেছি, এ এর উপসেট বলতেছি। ঠিক একইভাবে ম্যাট্রিক্স এর ক্ষেত্রেও উপম্যাট্রিক্স হয়। আমি একটা এক্সাম্পল দেখি আপনাকে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখেন, একটা এ ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে, এ ম্যাট্রিক্স এর মাত্রা কত, 3/3। এ ম্যাট্রিক্সে বা যে কোনো ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স কিভাবে বানাবেন, মাথায় রাখবেন, আপনি উপম্যাট্রিক্স বানাচ্ছেন এর মানে হলো কোনো একটা ম্যাট্রিক্সে যেই কোনো সারি অথবা যেই কোনো কলাম বাদ দিচ্ছেন। যে কোনো সারি, দরকার হলে আপনি একটা সারি বাদ দিবেন অথবা দুইটা সারি বাদ দিবেন, দরকার হলে আপনি একটা কলাম বাদ দিবেন অথবা দুইটা কলাম বাদ দিবেন অথবা তিনটা কলাম, কয়টা বাদ দিচ্ছেন ম্যাটার করে না, কিন্তু ম্যাটার যেটা করে সেটা হচ্ছে বাদ দেওয়া। ঠিক আছে, তাহলে দেখেন তো, আমার এই ম্যাট্রিক্সটাতে সারি আছে 3টা,
কলাম আছে কয়টা? তিনটা। আমি কি করব, নতুন একটা ম্যাট্রিক্স বানাবো। আমি বি একটা ম্যাট্রিক্স বানাবো, এবং এই ম্যাট্রিক্সটা এমন ভাবে বানাবো যাতে করে এখান থেকে এই প্রথম সারিটাকে আমি বাদ দিতে চাচ্ছি। এটাকে কি দিতে চাচ্ছি? আমি বাদ দিতে চাচ্ছি। তাহলে দেখেন তো, এটা বাদ দিলে আমার বাকি থাকে থাকে কি কি? 4 5 6 7 8 9। এই যে আমি নতুন যে একটা ম্যাট্রিক্স পাইলাম, যেটার মাত্রা হচ্ছে 2/3, এটা হলো আমার সাব ম্যাট্রিক্স। এটা আমার কি? সাব ম্যাট্রিক্স। কার সাব ম্যাট্রিক্স? এর সাব ম্যাট্রিক্স। কথা মাথায় ঢুকছে? তার মানে সাব ম্যাট্রিক্স বা উপ ম্যাট্রিক্স মানে কি? মূল ম্যাট্রিক্স থেকে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম, মিনিমাম যে কোনো একটা সারি এবং যে কোনো একটা কলামকে কি দেয়া? বাদ দেয়া। আশা করি ব্যাপারটা হচ্ছে আমাদের মাথায় ঢুকছে। ক্লিয়ার এতটুকু? ওকে, আসেন পিডিএফ এ ফিরে যাই। দেখেন, এরপর আসে কি? শূন্য ম্যাট্রিক্স। সিম্পল ব্যাপার ভাই। কোন একটা ম্যাট্রিক্সের সকল মুক্তি যদি কি হয়? শূন্য হয়, তাহলে সেটাকে শূন্য ম্যাট্রিক্স বলবো। আমি এখানে এক্সাম্পল হিসেবে একটা দিই। মনে করেন হচ্ছে আপনি একটা ম্যাট্রিক্স এমন বানাইছেন যেটাতে 0 0 0 0, মানে কি সকল মুক্তি শূন্য। সেটাকে আমরা বলবো কি? শূন্য ম্যাট্রিক্স। আপনারা যখন সামনের দিকে আরো যাবেন, তখন আরেকটা পাবেন হচ্ছে শূন্য ঘাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স একটা, শূন্য ম্যাট্রিক্স আরেকটা। শূন্য ম্যাট্রিক্স মানে তার সকল মুক্তি জন্ম থেকেই শূন্য। আর শূন্য ঘাতি মানে হচ্ছে আপনি ওকে শূন্য বানাবেন যে। এটা হচ্ছে জন্ম থেকে হচ্ছে শূন্য, আরটা হচ্ছে আপনি বানাবেন, ক্রিয়েট করবেন যে। ঠিক আছে? দুইটার মধ্যে পার্থক্য। আচ্ছা, ওইটা যখন বলবো তখন এটা আমি বুঝে দিব। এরপর আসলে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। এটা নিয়ে আর কি বলবো, এটা নিয়ে তো অলরেডি অনেক বলা বলছি। তবু এখানে একটা এক্সাম্পল আছে, আমি এটাই বুঝে দিচ্ছি। দেখেন, এখানে একটা ম্যাট্রিক্স আছে, যেটা আমি যদি বলি যে কত বাই কত, তাহলে অবশ্যই আপনি বলবেন কত বাই 3/3। তো এটা একটা বর্গ, এটা আমি আঁকলেই বুঝতে পারবো। ঠিক আছে? তো বর্গ ম্যাট্রিক্সের সুবিধা হচ্ছে, বর্গ ম্যাট্রিক্স কখন হয়? যদি আপনার সারি সংখ্যাটা এবং কলাম সংখ্যাটা পরস্পর সমান হয়। সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি পরস্পর সমান হয়, তখন এটাকে কি বলা যাবে? বর্গ ম্যাট্রিক্স বলা যাবে। এখন বর্গ ম্যাট্রিক্স আমরা বুঝলাম, বর্গ ম্যাট্রিক্স আমরা বুঝলাম। এখন বুঝতে হবে হচ্ছে কর্ণ। বর্গের মধ্যে আমাদেরকে কি বুঝতে হবে? কর্ণ। দেখেন, আমি এখানে একটা বর্গ আঁকলাম। এটার নামকরণ করি। এ, বি, সি, ডি। এটার নামকরণ করলাম। কর্ণ মানে বুঝো, কর্ণ মানে হচ্ছে কোনাকুনি সংযোগ। কর্ণ মানে কি? কোনাকুনি সংযোগ। দেখেন তো এখানে কোনা কয়টা? চারটা। এ, বি, সি, ডি। ঠিক আছে? নামকরণটা একটু প্যারামেরা হয়ে গেছে, বাদ দেন, সমস্যা নেই। দেখেন, চারটা কোনা আছে, আমরা চারটা কোনাকে কানেক্ট করব। ঠিক আছে? কিভাবে কানেক্ট করব? এ এর সাথে মনে করেন আমি ডি কানেক্ট করলাম। এর সাথে আমি কি কানেক্ট করলাম? ডি কানেক্ট করলাম। একইভাবে আমরা যদি চাই, আমরা যদি চাই, তাহলে আমরা কি এটা করতে পারবো যে আমরা কি বি এর সাথে সি কে কানেক্ট করতে পারবো না? পারবো। তাহলে দেখেন, এই যে এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, এখানে আমরা কর্ণ আঁকতে পারলাম কয়টা? দুইটা। তো যখন আমরা আকৃতি হিসেবে, বর্গ আকৃতি হিসেবে একটা বর্গ আঁকবো, সেক্ষেত্রে কর্ণটার কোনটা, মানে এ ডি আর বি সি এর মধ্যে তেমন একটা কোনো পার্থক্য নেই। কোনো পার্থক্য নেই। মানে কোনোটার প্রাধান্য বেশি, কোনোটা প্রায়োরিটি বেশি বা কম, এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নেই। কিন্তু একই বর্গক্ষেত্রের হিসাব যখন একটা ম্যাট্রিক্সের জন্য হবে, কিসের জন্য হবে? ম্যাট্রিক্সের জন্য হবে, তখন অবশ্যই কর্ণগুলোর মধ্যে প্রায়োরিটি ব্যাপারটা চলে আসে। তো মাথায় রাখবেন, যদি বর্গটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হয়, তখন কর্ণ হচ্ছে দুইটা। তখন কর্ণ কয়টা? দুইটা। একটাকে বলে মুখ্য কর্ণ, আরটাকে বলে গৌণ কর্ণ। একটাকে বলে মুখ্য কর্ণ, একটা কি? গৌণ কর্ণ। দেখি বলেন তো, মুখ্য কর্ণ নাম থেকেই তো বোঝা যাচ্ছে যে এর প্রাধান্যটা বেশি হবে। এর প্রাধান্যটা কি হবে? বেশি হবে। এবং এখানে দেখেন ডিরেকশনটা কোনটা দিছে, যে এই বরাবর ডিরেকশন যেটা আছে সেটা হচ্ছে কি? মুখ্য কর্ণ। তার মানে আমরা যদি আমাদের আগে চিত্রের সাথে মিলাই, তাহলে অবশ্যই এডিটা মুখ্য কর্ণ বোঝাচ্ছে না? কোনটা বোঝাচ্ছে? এই এডিটাকে মুখ্য কর্ণ বোঝাচ্ছে। আচ্ছা, একটা মিনিট, আমি এটা লিখে দিই। তাহলে এখানে এডি যেটা, সেটাকে বোঝাচ্ছে হচ্ছে কি? মুখ্য কর্ণ। মুখ্য কর্ণ, এটা মনে হয় দীর্ঘিকার হবে। ঠিক আছে? আর নীল যেটা, সেটাকে আমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে কি? গৌণ কর্ণ। আশা করি মাথায় ঢুকছে। ক্লিয়ার এতটুকু? তাহলে যখন বর্গটা একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে হিসাব হবে, তখন কর্ণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে মুখ্য কর্ণ, একটা কি? একটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে আমরা মুখ্য কর্ণ চিনতে পারছি, গৌণ কর্ণ চিনতে পারছি। ডিরেকশনটা অবশ্যই মাথায় রাখবেন। আর এর পরবর্তী যতগুলাই হিসাব হবে, সবগুলাতে মুখ্য কর্ণ অনুসারে হচ্ছে আমরা কি করবো, যে ক্যালকুলেশনটা করব। এখন দেখেন, প্রথমে আসতেছে কর্ণ ম্যাট্রিক্স। নামটার ভেতরেই কর্ণ আছে, এবং আমরা বলছি কর্ণের দুইটার মধ্যে একটাকে বেশি কি দিব? প্রাধান্য দিব। কোনটাকে বেশি প্রাধান্য দিব? মুখ্য কর্ণটাকে বেশি প্রাধান্য দিব। আপনারা একটু এক্সাম্পলে ফোকাস করবেন। ঠিক আছে? এক্সাম্পলে দেখেন,
এই যে এক্সাম্পল ডিটা দেয়া আছে, এই ডি এক্সাম্পলে মুখ্য কর্ণ কোনটা? এই মাঝখান বরাবর এই জায়গাটা না, এটাই আমার মুখ্য কর্ণ। একটা জিনিস খেয়াল করছেন, মুখ্য কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তি কিন্তু জিরো। মুখ্য কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তি কি হবে? জিরো। মানে কর্ণ ম্যাট্রিক্স এর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, মুখ্য কর্ণ ছাড়া বাকি সকল ভুক্তি জিরো হবে। সেকেন্ড যে কথাটা আমাদের মাথায় রাখতে হবে, মুখ্য কর্ণের মধ্যে যে মানগুলো থাকবে সেগুলো সকলেই হবে ভিন্ন ভিন্ন। মুখ্য কর্ণের ভিতরে যে মানগুলো থাকবে সেগুলো সকলেই হবে কি? ভিন্ন ভিন্ন। কিরকম ভিন্ন ভিন্ন? যেমন এখানে দেখেন, একটা 1, একটা দিচ্ছে 9, একটা দিচ্ছে কত? 5। এগুলো ভিন্ন ভিন্ন। তাহলে দুইটা কথা আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে কি, ভিন্ন ভিন্ন মান কোথায়? মুখ্য কর্ণের ভিতরে। দ্বিতীয় যে কথাটা আমরা মাথায় রাখবো সেটা কি, যে অন্যান্য ভুক্তি সবগুলো কি হবে? জিরো। এটাই হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স হওয়ার শর্ত। এবার আসেন স্কেলার ম্যাট্রিক্স। দেখেন তো, এই যে ম্যাট্রিক্সটা এখানে এস দেয়া আছে, এটাতে মুখ্য কর্ণ কোনটা? মুখ্য কর্ণ অবশ্যই এটা। কিন্তু মুখ্য কর্ণের মানে মুখ্য কর্ণ বাদে বাকি সবাই শূন্য না? বাকি সবাই কি? বাকি সব ভুক্তি এখানে শূন্য হবে। বাকি সব ভুক্তি কি? শূন্য। দেখেন তো, এইটা আর কর্ণ ম্যাট্রিক্স এর কথা তো মিলে গেল। কারণ ওইখানেও মুখ্য কর্ণ বাদে সবাই জিরো ছিল, এখানেও মুখ্য কর্ণ বাদে সবাই জিরোই আছে। রাইট? বুঝতে পারছেন? কিন্তু একটা জায়গায় তফাৎ আছে। তফাৎটা কোথায়? মুখ্য কর্ণের মানগুলো দেখেন, এ আর এ। মুখ্য কর্ণের মানগুলো কত? এ আর এ, তার মানে কি একই মান। তার মানে কি একই মান। তাহলে স্কেলার হওয়ার শর্ত হচ্ছে মুখ্য কর্ণে একই মান থাকবে। মুখ্য কর্ণে কি থাকবে? একই মান থাকবে। আর কর্ণের ম্যাট্রিক্সে কি ছিল? ভিন্ন ভিন্ন মান ছিল। ঠিক আছে? বাকি সব তো সেম, যে অন্যান্য ভুক্তি জিরো, অন্যান্য ভুক্তি কি? জিরো। তবে স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে একই মান বললেও দুইটা মান ছাড়া, একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান। মাথায় রাখবেন যে স্কেলারের ক্ষেত্রে যে কোনো মান একই হইতে পারবে, কিন্তু জিরো আর ওয়ান লেখা যাবে না। আপনি নিজেই চিন্তা করেন, এই এসটাতে আমি যদি এ এর জায়গায় যদি জিরো বসাই দিই, তাহলে জিরো 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 এরকম হয়ে যাবে না? তো এটাকে তো অলরেডি আমরা কি হিসেবে পড়ে আসছি? অলরেডি তো আমরা পড়ে আসছি যে এই জিনিসটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স, তাই না? এই যে মুখ্য কর্ণ বর্গ জিরো জিরো বসাই দিচ্ছেন, ওই যে একই মান জিরো হবে বলছেন, তো জিরো জিরোতে একই মান, তাই না? তো তখন তো এটা শূন্য ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে। সেজন্য বসানোর সময় চিন্তায় রাখবেন, মাথায় রাখবেন যে জিরো ছাড়া। আর ওয়ান ছাড়া কেন বলছে? পরবর্তী ম্যাট্রিক্স এগুলো বুঝতে পারবেন। দেখেন, এই যে আই3 যে ম্যাট্রিক্সটা লিখছে, এটা আই3 কেন সেটা তো আমরা আসতেছি এরপরে। এর আগে এটা দেখেন, এই যে ম্যাট্রিক্সটা, এটা মুখ্য কর্ণ সবাই কি ওয়ান না? এবং দেখেন তো, মুখ্য কর্ণের বাইরে সবাই কি শূন্য না? এই যে বাকি সব ভুক্তি কি শূন্য, এবং মুখ্য কর্ণ বরাবর সবাই কি ওয়ান। তো মুখ্য কর্ণ বরাবর যদি ওয়ান থাকে, সেই ম্যাট্রিক্সটা পুরোপুরি একটা আলাদা ম্যাট্রিক্স। এবং সেটার নামগুলো দেখেন, অবেদক, একক, আইডেন্টিটি, ইউনিট। চারটা নাম আছে। বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। আপনাকে বলতে পারে যে অবেদক ম্যাট্রিক্স, আপনাকে বলতে পারে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আপনাকে বলতে পারে ইউনিট ম্যাট্রিক্স। ঠিক আছে? এবার আসে হচ্ছে এটা আই3 নামকরণটা কিভাবে আসলো। প্রথম কথা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স এর আই থেকে এই আইটা নামকরণ হলো। এখন কথা হচ্ছে আই3 কেন বললো? দেখেন তো, এই ম্যাট্রিক্সটা কি 3x3 ম্যাট্রিক্স না? ঠিক আছে, 3x3। তো 3x3 যদি হয়, সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই3 দিয়ে। এখন আপনারা যখন বই খুলবেন, তখন দেখবেন যে এই এত বড় ম্যাট্রিক্সটা লিখবে না। এত বড় ম্যাট্রিক্সটা লিখবে না, লিখবে হচ্ছে শুধু আই3। আপনাকে আই3 দেখলে বুঝে যাইতে হবে যে অবশ্যই অবশ্যই এটা 3x3 ম্যাট্রিক্স, এবং এটা একটা একক ম্যাট্রিক্স। এবং বইয়ে গেলে আপনি আরেকটা জিনিস দেখতে পারবেন, দেখবেন যে সেটা আই2। কি লিখছে? আই2। তো আই মানে তো একক, আই মানে কি? একক। তো টু মানে কি? টু মানে হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। তাহলে দেখি বলুন তো, ম্যাট্রিক্সটা দেখতে কিরকম হবে? 1 0 0 1। কথা বুঝতে পারছেন? মাথায় ঢুকছে? তাহলে এটা কি হবে? আই2। একইভাবে যদি আই4 বলে, তার মানে এটা 4x4 ম্যাট্রিক্স এবং একটা একক ম্যাট্রিক্স। আশা করি এতটুকু মাথায় ঢুকছে আমার। এরপরে দেখেন, ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। ঊর্ধ্ব ত্রিভুজাকার, নিম্ন ত্রিভুজাকার। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ত্রিভুজাকার ম্যাট্রিক্স কয় প্রকার, তো ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে 2 প্রকার। এটা বোঝা একদম ইজি। দেখেন, ঊর্ধ্ব ত্রিভুজাকার এটা একটা বর্গ ম্যাট্রিক্স, যেটা হচ্ছে কত? 3x3। এই 3x3 ম্যাট্রিক্স এর মুখ্য কর্ণ হচ্ছে এটা লাল রেখাটা। ঠিক আছে? এই মুখ্যকর্ণের নিচে দেখছেন জিরো জিরো তিনটা ভুক্তি আছে না? এদেরকে কানেক্ট করে দিলে এখানে একটা ত্রিভুজ পাচ্ছেন, যেটা এঁকে দিচ্ছে ওরা। তো যদি দেখেন যে মুখ্যকর্ণের নিচে জিরো আছে এবং জিরো গুলা মিলে একটা কি উৎপন্ন করছে? ত্রিভুজ। তখন সেটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার। তার মানে দেখেন, মুখ্যকর্ণের নিচে জিরো থাকলে, অথবা মুখ্যকর্ণের নিচে জিরো গুলা যদি ত্রিভুজ উৎপন্ন করে, তাহলে নামটা হচ্ছে উল্টা, নামটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার। আর দেখেন, মুখ্যকর্ণের উপরে যদি মুখ্যকর্ণের উপরে যদি জিরো থাকে, আর জিরো গুলো যদি কি উৎপন্ন করে? ত্রিভুজ উৎপন্ন করে, তখন সেটাকে বলা হয় নিম্ন। তার মানে নিচে থাকলে ঊর্ধ্ব, ঊর্ধ্বে থাকলে নিম্ন। বুঝতে পারছেন? একদম সিম্পল ব্যাপার। ঠিক আছে, গেল। আচ্ছা, এরপর আসলে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। আচ্ছা, আমি সমঘাতী ম্যাট্রিক্সের ব্যাপারটা একটু পরের ভিডিওতে দেখাচ্ছি। এই ভিডিওটা এতটুকু পর্যন্তই রাখি। ওকে? ঠিক আছে, আসসালামু আলাইকুম।